এই পরিবর্তনের মধ্য দিয়ে আসলে বিমান কর্তৃপক্ষ যে গোপনীয়তা রক্ষা করার চেষ্টা করেছে, সেই গোপনীয়তার মধ্য থেকেও আসলে আমরা যতটা জানতে পেরেছি যে বিমানবন্দর কর্তৃপক্ষ যেটি চেয়েছিল আসলে তাদের পর্যায় থেকে যতটা সম্ভব নিরাপত্তা বলয় তৈরি করে এই বিমানটিকে নিরাপদে অবতরণ করানো থেকে শুরু করে তারা তাদের পর্যায় থেকে সার্বিক তত্ত্বাবধান রেখেছেন। আমরা একটু যদি বলতে চাই, একটু যদি বিশেষ করে আপনাদেরকে কিছু তথ্য দিই, এইটি বিশেষ ফ্লাইট হিসেবে পরিচালনার দায়িত্বে রয়েছেন যে 3 জন পাইলট। এর মধ্যে পাইলট ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন বিশেষ অভিজ্ঞতা এবং পেশাদার ক্যাপ্টেন ইমামুল, যিনি দীর্ঘ অভিজ্ঞতা নিয়ে আসলে তার বিশেষ আলোচনা রয়েছে। তার সঙ্গে আরও 2 জন পাইলট আছেন যারা ক্যাপ্টেন রাশেদিন এবং আসিফ ইকবাল। এই 2 জন রয়েছেন ক্যাপ্টেন ইমামুলকে সহযোগিতা করছেন। পাশাপাশি তার সঙ্গে গুরুত্ব দিয়ে আসলে ফ্লাইট কেবিন ক্রু যারা রয়েছেন তাদের সঙ্গেও আপনারা জানেন যে 2 জন কেবিন ক্রুকে পরিবর্তন করা হয়েছিল। এই ফ্লাইটটিকে আপনারা জানেন BG202 যে ফ্লাইটটিতে তারেক রহমান এসেছেন, এটি বিমানের ড্রিম লাইনার সিরিজের 787 একটি বিমান। কিছুক্ষণ আগে আসলে এটি ল্যান্ড করলো সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে। এটি সম্পর্কে আরও বিস্তারিত কিছু তথ্য যদি বলি, এই ফ্লাইটটিকে বিজনেস ক্লাসের 6 জনের বাইরে নিজস্ব অর্থায়নে যারা টিকিট কিনেছেন তাদের মধ্যে রয়েছেন মাহিদুর রহমান, যিনি তারেক রহমানের সফর সঙ্গী হয়ে এসেছেন। সঙ্গে রয়েছেন মুজিবুর রহমান মুজিব, খসরুজ্জামান খসরু, নাসির আহমেদ শাহিন রয়েছেন, রহিমউদ্দিন, আসাদুজ্জামান আহমদ, গুলাম রব্বানী সহ মঈনুদ্দিন জুবায়ের বাবু এবং MA সালাম, ডালিয়া লাকুডিয়া। এই ব্যক্তিরা ছাড়াও ফ্লাইটের ইকোনমি ক্লাসে অনেকেই টিকিট কেটেছেন যারা হিথ্রো বিমানবন্দর থেকে তারেক রহমানের সঙ্গে এসেছেন। তারা ঢাকায় অবতরণ করবেন 1 ঘন্টা পর। ফ্লাইটের এই বিজনেস ক্লাসগুলোর ওয়ান ওয়ে টিকিট বিক্রি হয়েছে 3,600 পাউন্ড করে, যেটি বাংলাদেশি টাকায় 5,94,000 টাকা করে এই ফ্লাইটের বিজনেস ক্লাসের টিকিট বিক্রি হয়েছে। এর বাইরেও 35 জন ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন। যুক্তরাজ্য, আয়ারল্যান্ড, ফিনল্যান্ড এবং ফিঞ্চ, ইতালির বিএনপি নেতারা সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও এই ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন এবং আরও অনেকেই আসলে এখানে সঙ্গে ছিলেন। আর তার সঙ্গে প্রায় 100, আমি যেটি বলেছিলাম যে 198 জনের মধ্যে 107 জন আসলে সিলেটে নামবেন এবং পরবর্তী যেসব প্যাসেঞ্জার রয়েছেন তারা আসলে ঢাকায় অবতরণ করবেন, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। বিমানের 787 ড্রিমলাইনার এয়ারবাস দিয়ে পরিচালিত BG202 ফ্লাইটে বিজনেস ক্লাসে তারেক রহমানের পক্ষে মোট 6টি টিকিট কেনা হয়েছিল এবং কিছুক্ষণ আগে এই ফ্লাইটটি দীর্ঘপথ পাড়ি দিয়ে আসলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। এখন আপনারা জানেন যে বিমানটি ল্যান্ডের যে সময় সেটি হচ্ছে এটি নির্ধারিত ছিল 9:55 মিনিটে, এটি 9:56 এসে ল্যান্ড করলো এবং এখানে যে প্রক্রিয়া রয়েছে সেই প্রক্রিয়া শেষ করে আবার সেটি ঢাকার পথে রওনা করবে প্রায় 1 ঘন্টা দেরিতে। এটা সার্বিক যে নিরাপত্তা ব্যবস্থা বলবো ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো বিমানবন্দর এরিয়া, যেখানে সেনাবাহিনীর সদস্যদের পাশাপাশি র্যাব, পুলিশ এবং অন্যান্য যেসব সদস্য রয়েছেন, পুলিশের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা, আনসার সদস্যরা, অতিরিক্ত পুলিশ সদস্যদেরকেও এখানে মোতায়েন করা হয়েছে। পুরো বিমানবন্দর এলাকাটি একটি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। আর একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বিমানবন্দরে এই মুহূর্তে যে ফ্লাইটটি অবতরণ করেছে সেই ফ্লাইটে তারেক রহমানের পাশাপাশি তারেক রহমানের পরিবারের সদস্যদের পাশাপাশি কিন্তু একটি বিড়াল রয়েছে, যেটি আসলে বেশ কিছুদিন আগেও আমরা দেখেছি যে আলোচনায় এসেছে সোশ্যাল মিডিয়াতে। তার যে পোষা বিড়াল সেটিকেও আসলে তিনি নিয়ে এসেছেন ফ্লাইটে, এমনটি আসলে আমরা জানতে পেরেছি।
এবং এই ফ্লাইটটি যতক্ষণ পর্যন্ত এখানে থাকবে এর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতের জন্য স্পেশালাইজড যে বাহিনী গঠন করা হয়েছে এখানে, যে বাহিনীদের সমন্বিত যে পরিকল্পনা, সেই পরিকল্পনা নিশ্চিত করতে আসলে তাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা আসলে সেনাবাহিনীর পর্যায় থেকে করা হচ্ছে। পাশাপাশি সেনাবাহিনী ছাড়াও অন্যান্য বাহিনীদের সমন্বিত যে উদ্যোগ সেটি বাস্তবায়ন করতে তারা আসলে যতক্ষণ পর্যন্ত ফ্লাইটটি সিলেটে থাকবে ততক্ষণ পর্যন্ত এই বিমানবন্দর এলাকাতে প্রবেশাধিকার সংরক্ষিত রাখা হয়েছে। যে কেউ চাইলে আসলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এই মুহূর্তে প্রবেশ করতে পারছেন না, যেটি আসলে আমরা কিছুক্ষণ আগেও আপনাদের দেখাচ্ছিলাম। প্রায় 3টি চেকপোস্ট করা হয়েছে। প্রথম চেকপোস্টেই আটকে দেওয়া হচ্ছে সবাইকে, সেখানে শুধুমাত্র বিমান যাত্রী ছাড়া কেউই আসলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরে প্রবেশের সুযোগ পাচ্ছেন না। এবং গণমাধ্যম কর্মীদেরকেও তারা বিমানবন্দর থেকে নিরাপত্তার স্বার্থে আসলে দূরে অবস্থান করতে দিচ্ছেন। এখন যদিও আসলে সকালে আমরা ভেতরের কিছু ছবি নিতে পেরেছি, তবে এখন আসলে তাই সেই সুযোগটি নেই। তারা যতক্ষণ পর্যন্ত তারেক রহমানের এই ফ্লাইটটি 787 যেটি বিমানের BG202 হয়ে এসেছে, এটি যতক্ষণ পর্যন্ত ঢাকায় ফিরে না যাবে ততক্ষণ পর্যন্ত এই নিরাপত্তা বেষ্টনীটি থাকবে এমনটি আমরা জানতে পেরেছি। তবে আরেকটি বিষয় একটু উল্লেখ করতে চাই, যারা আসলে এই হিথ্রো বিমানবন্দর থেকে সফর সঙ্গী হিসেবে এখানে এসেছেন তারা তারেক রহমানের সঙ্গে অনেকেই ছবি তোলার চেষ্টা করেছেন, তবে নিরাপত্তার স্বার্থেই আসলে অনেকেই সেটি পারেননি। তবে এখনও অনেকে চেষ্টা করছেন। আর আরও একটি বিষয় হচ্ছে যে সিলেটের যেসব বিএনপি নেতাকর্মীরা রয়েছেন তারা অনেকেই কালকে ঢাকায় রওনা করেছেন, যেটি আসলে আজকে 300 ফিটে যে জনসমাবেশ হবে সেই জনসমাবেশে তারা অংশ নেবেন। এর বাইরেও যারা আসলে এখানে রয়েছেন তারা চেষ্টা করেছিলেন সকালে বিমানবন্দর এলাকাতে উপস্থিতির, তবে সেটি সম্ভব হয়নি। নিরাপত্তাজনিত কারণেই আসলে কাউকে বিমানবন্দরের ভেতরে ঢুকতে দেওয়া হয়নি। এটি আসলে বিমানবন্দর কর্তৃপক্ষের পাশাপাশি এখানে যারা নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন NSI সদস্য থেকে শুরু করে পুলিশের সর্বকনিষ্ঠ সদস্য পর্যন্ত তারা একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছেন, যেটি আসলে আমরা সচরাচর দেখি না বিমানবন্দর এলাকাতে। একদম বিমানবন্দরের রানওয়ে থেকে শুরু করে মূল গেটটি পর্যন্ত আমরা এই নিরাপত্তা বেষ্টনী দেখতে পাচ্ছি। এবং সকালে যে কয়েকটি আভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা করেছে সেটি কিন্তু খুবই কম সংখ্যক যাত্রী বহনকারী গাড়িকে আমরা দেখেছি বিমানবন্দরে ঢুকতে দেওয়া হয়েছে। এর বাইরে কিন্তু কেউ প্রবেশ করতে পারেনি। এবং এই মুহূর্তে যেটি আমরা জানতে পেরেছি যে তারেক রহমানকে বহনকারী যে ফ্লাইটটি রয়েছে এখান থেকে 107 জন যাত্রী এই মুহূর্তে সিলেটের বিমানবন্দরে নেমে যাচ্ছেন। তারা নেমে যাওয়ার পরপরই কিন্তু তাদেরকে তাদের যেখানে নির্ধারিত আসন রয়েছে সেই নির্ধারিত এলাকা থেকে তাদের কার্যক্রম শেষ করে তারা বিমানবন্দর ত্যাগ করবেন। পরবর্তীতে যে অবশিষ্ট যাত্রী যারা রয়েছেন, যারা তারেক রহমানের সফরসঙ্গী হিসেবে সেই হিথ্রো বিমানবন্দর থেকে এসেছেন, তারা তার সঙ্গেই আসলে ঢাকায় অবতরণ করবেন। এটি 1 ঘন্টা সময় লাগবে, যেটি আসলে সিলেটের এই সিলেট আন্তর্জাতিক বিমানবন্দর যেটি রয়েছে ওসমানী বিমানবন্দর, এখানে 1 ঘন্টা অপেক্ষা করবে বিমানের ড্রিমলাইনার 787 সিরিজের এই বোয়িংটি। এরপর আসলে ঢাকার হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি যে বিমানবন্দর রয়েছে আন্তর্জাতিক বিমানবন্দর, সেখানে আসলে তারা অবতরণ করবেন। তো এই পুরো প্রক্রিয়াটি গেল কিছুদিন ধরে আসলে দর্শক আমরা যেটি দেখেছি যে উচ্ছ্বাস বিএনপি নেতাদের মধ্যে, তারেক রহমান দেশে ফিরছেন, সেই তার দেশে ফেরাকে নিয়ে যে প্রচারণা ছিল সিলেটেও আমরা সেটি দেখেছি। এবং সিলেটের যেসব বিএনপি নেতাকর্মী রয়েছেন তারা এই তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে তাদের মধ্যে তারা যে উজ্জীবিত হয়েছেন, যেভাবে সমবেত হয়েছেন, তাদের মধ্যকার যে আভ্যন্তরীণ কুন্দলগুলো ছিল সেগুলোকে আমরা দেখেছি তারা দূরে ঠেলে
একত্রিতভাবে স্বাগত মিছিল জানিয়েছেন, সভা সমাবেশ করেছেন। আজকে তারা ঢাকায় অবস্থান করছেন। শুধুমাত্র সিলেটের নগরের যারা নেতাকর্মী তারা নয়, একদম সিলেটের যে 4টি জেলা রয়েছে সেই পুরো বিভাগের নেতাকর্মীরা কিন্তু আজকে ঢাকায় গিয়েছেন। তারা তারেক রহমানের জন্য অধীর অপেক্ষায় আগ্রহ নিয়ে বসে আছেন। তারা তারেক রহমানকে যে স্বাগত জানানোর যে আনুষ্ঠানিক যে প্রক্রিয়া সেটি আসলে আপনারা দেখেছেন যে 300 ফিটে আয়োজন করা হয়েছে, সেখানে আসলে নেতাকর্মীরা সমবেত হয়েছেন। আর শুধুমাত্র এই বিমানবন্দরগুলো নয়, যে যে স্বাগত জানানোর যে মঞ্চ, সেই মঞ্চের আশপাশের এলাকাগুলোকেও কিন্তু নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। শুধুমাত্র পুলিশ সেনাবাহিনী নয়, অন্যান্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু এই নজরদারিতে রেখেছেন পুরো এলাকাটি। এবং আজকের এই পুরো প্রক্রিয়ার জন্য সারা দেশ থেকে কিন্তু বিএনপি নেতাকর্মীরা ঢাকায় গিয়েছেন। আমরা যেটি আসলে ঢাকায় পৌঁছেছেন, আমরা গত রাত থেকে আসলে দেখছিলাম অনেকে ট্রেন যুগে, বাস যুগে, লঞ্চে করে এসেছেন। যারা আসলে দূর দূরান্ত থেকে এসেছেন তারা অনেকে হোটেলে উঠেছেন, অনেকে জায়গা পাননি, অনেকে সভাস্থলের আশপাশেই থেকেছেন। পুরো এই প্রক্রিয়াটি তারেক রহমানকে স্বাগত জানানোর যে একটি আনুষ্ঠানিকতা, যেটি গেল 17 বছর ধরে তাদের প্রতীক্ষিত যে নেতা তিনি দেশে ফিরেছেন, এই একটি আনন্দ উজ্জীবিত একটি অবস্থার মধ্য দিয়ে আসলে নেতাকর্মীরা তাদের সময় পার করছেন। অনেক লড়াই সংগ্রাম পার করেছেন, অনেক মামলা হামলার পর আসলে বিএনপি নেতাকর্মীরা তাদের প্রতীক্ষিত এই নেতাকে আসলে কাছে পাচ্ছেন, সেটি হচ্ছে বড় বিষয় তাদের জন্য। এই মুহূর্তে আসলে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরের যে অবস্থা সেটি যদি বলি, ড্রিমলাইনার 787 যেটি BG202 হয়ে এসেছে, এটি ল্যান্ড করার পর থেকে এখন পর্যন্ত কোনো বিমান ওঠানামা করছে না, আমরা এটি দেখতে পাচ্ছি। সচরাচর এই সময়ে আমরা দেখে থাকি যে আভ্যন্তরীণ যেসব ফ্লাইট রয়েছে সেগুলো চলাচল করে 787 ল্যান্ড করার পর থেকে, অবতরণের পর থেকে কিন্তু বিমানবন্দরের এই রানওয়েগুলোতে নতুন করে কোনো বিমান ওঠানামা করছে না। আপনারা জানেন যে যেসব যাত্রীরা বিমানের টিকিট কেটেছিলেন, অর্থাৎ এই ফ্লাইটের যারা টিকিট কেটেছিলেন, সেই টিকিট কাটার মধ্যেও কিন্তু অনেক যারা আসলে বিএনপি নেতাকর্মী ছিলেন হিথ্রো বিমানবন্দরে, আমরা দেখেছি গেল রাতে আসলে যে ছবিগুলো প্রকাশ হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এবং তারেক রহমানের পরিবারের পক্ষ থেকে ফেসবুকে যে ছবিগুলো আমরা দেখেছি, সেগুলোতে আমরা দেখেছি যে প্রচুর মানুষজন কিন্তু হিথ্রো বিমানবন্দরে তারেক রহমানকে বিদায় জানিয়েছেন, যিনি দেশের উদ্দেশ্যে যাত্রা করছেন। যারা আসলে টিকিট কাটতে পারেননি তারাও বিমানবন্দরে এসেছিলেন, তবে যারা টিকিট কেটেছেন তারা স্বাচ্ছন্দ্যেই আসলে তারেক রহমানের সঙ্গে এই ফ্লাইটে অংশ নিয়েছেন। ইকোনমি ক্লাসে যারা ছিলেন তারা অনেক আগে থেকেই এই টিকিটটি সংগ্রহ করার চেষ্টা করেছেন। যারা যখন থেকে জানতে পেরেছেন যে তারেক রহমান 787 BG202 যাত্রা করবেন, এই যাত্রায় সফর সঙ্গী হতে আসলে তারা চেষ্টা করেছেন। পাশাপাশি বিজনেস ক্লাসে যে 6টি টিকিট কাটা হয়েছিল, আমি আপনাদেরকে আগেও বলেছি, এই টিকিট কাটাকে নিয়ে হয়তো একটি চাঞ্চল্য খেলেছে সবার মধ্যেই। তবে একটি বিষয় হচ্ছে, আরাফাত রহমান কুকুর যে 2 মেয়ে জাফিয়া রহমান ও জাহিয়া রহমান, তারা আসলে চাচার সঙ্গে এসেছেন কিনা এটি কিন্তু এখনো পর্যন্ত নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তবে এই বিজনেস ক্লাসের যে ওয়ান ওয়ে টিকিট, সেটি কিন্তু 3,600 পাউন্ড করে বিক্রি হয়েছে, যা বাংলাদেশি টাকায় 5,94,000 টাকা করে পড়েছে। এবং 35 জন ইকোনমি ক্লাসের টিকিট কেটেছিলেন, যারা আসলে তারেক রহমানের সঙ্গে এই ফ্লাইটে অংশ নিয়েছেন, যারা আসলে যুক্তরাজ্য, পাশাপাশি আয়ারল্যান্ড, ফিনল্যান্ড, এরপরে ইতালি, বিএনপি এসব এলাকার বিএনপি নেতারা সহ ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিছু নেতারাও এই 787 BG202 এই ইকোনমি ক্লাসের টিকিট কেটেছেন। এই ফ্লাইটে তারেক রহমানের গৃহকর্মী যারা রয়েছেন তারাও কিন্তু রয়েছেন, এমনটি আসলে আমরা জানতে পেরেছি। সব মিলিয়ে এই সংখ্যাটি হচ্ছে প্রায় 50 জনের বেশি, যারা আসলে তারেক
তারেক রহমানের সফর সঙ্গী হিসেবে এই মুহূর্তে BG 202 787 এই ড্রিম লাইনারে অবস্থান করছেন। 160 জন আসলে এখানে নেমে যাবেন, যারা আসলে লন্ডন থেকে সিলেটে যারা এসেছেন নিয়মিত যাত্রী যারা, তারা কিন্তু তাদের সংখ্যাটি প্রায় 160 জন। তারা আসলে এখানে নামবেন এবং পরবর্তী যারা অবশিষ্ট রয়েছেন বিমানে তারা হচ্ছে প্রায় 1 ঘন্টা পর ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন। তবে আরও একটি বিষয় হচ্ছে যেটি আমরা জেনেছি যে নিরাপত্তাজনিত কারণে এই ড্রিমলাইনার থেকে অবশিষ্ট যারা রয়েছেন তারা নিচে নাও নামতে পারেন, এমনটি আসলে আমাদেরকে বলা হয়েছে। তবে ভেতরের অবস্থা যদিও আসলে আমরা দেখতে পাচ্ছি না, ছবি নেওয়ার সুযোগ নেই, তা ভেতরের অবস্থা হয়তো পরবর্তীতে আপনাদেরকে জানানো যাবে। এই ফ্লাইটটি গেল রাত 12:15টার দিকে কিন্তু হিথ্রো বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে বাংলাদেশের উদ্দেশ্যে। দীর্ঘ এই পথ পাড়ি দিয়ে বেলা 9:55 ফ্লাইটটি নামার কথা ছিল, যেটি আসলে নামতে কিছুটা বিলম্ব হয়েছে। এটি নেমেছে 9:56 9:56 সিলেটের রানওয়ে স্পর্শ করার পরপরই কিন্তু এটি বিমানবন্দরের যে নির্ধারিত নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী সেটি তার প্রক্রিয়াগুলো অব্যাহত রেখেছে এবং এই সময়ের মধ্যে সিলেট আন্তর্জাতিক যে ওসমানী বিমানবন্দর, সেই বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে সেনাবাহিনীর পক্ষ থেকে সর্বোচ্চ সতর্ক অবস্থান আমরা তাদের দেখেছি এবং পাশাপাশি বিমানবন্দর যে নিয়োজিত যেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যারা রয়েছেন, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সদস্যবৃন্দ, পুলিশের সদস্যবৃন্দ, অতিরিক্ত আমরা জেনেছি যে 200 অতিরিক্ত SMP সদস্য যারা আসলে পুলিশ সদস্য তারা এখানে আজকে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি এখানে আসলে পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে স্বদেশে ফেরা, এবং আপনারা জানেন যে অল্প কিছু সময় আগে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইটটি সেটি সিলেট বিমানবন্দরে এসে ল্যান্ড করেছে অল্প কিছু সময় আগে, এবং এরপরে কিন্তু যে তারেক রহমান ফেসবুকে একটি পোস্টও করেছিলেন এবং তিনি কিন্তু যে সেখানে লিখেছিলেন যে তার দীর্ঘদিন পরে যে বাংলাদেশে আসা, এবং সেটি কিন্তু যে একেবারে দিন ঘন্টা সমেত যেই মানে পোস্টটি সেটি কিন্তু যে তারেক রহমানের যে পোস্টের মাধ্যমে সেটি দেখেছিলাম, এবং সেখানে তিনি লিখেছিলেন যে দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। তো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যেটি ধারণা করা হচ্ছে বেলা 11:15 নাগাদ তাকে বহনকারী যে বিমান বাংলাদেশের যে ফ্লাইটটি সেটি এসে পৌঁছার কথা রয়েছে, এবং তারেক রহমানের ফেরা উপলক্ষে বেশ আইন শৃঙ্খলা বাহিনীর যে সর্বোচ্চ যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নিশ্চিত করা হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে তারেক রহমান যেই পথ ধরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যে 300 ফিটে যেই জনসভাস্থলে যেখানে যাওয়ার কথা রয়েছে, তো সেই জায়গাটিতে অর্থাৎ বিমানবন্দর থেকে যে রাস্তাটি দিয়ে তিনি বের হবেন সেখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। এখানে যেমন আমরা সেনাবাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি, অর্থাৎ সশস্ত্র বাহিনীর সদস্যরা যেমন রয়েছেন ঠিক একইভাবে নিয়মিত আইন শৃঙ্খলা বাহিনীর যে সদস্যরা তাদেরও কিন্তু যে রাস্তার দুপাশেই কিন্তু যে মোতায়েন থাকতে দেখা যাচ্ছে। এবং সেখানে আপনাদেরকে যদি জানাতে চাই যে সরকারের পক্ষ থেকে কিন্তু একটি গত কয়েকদিন যাবতই যেটি বলা হয়েছিল যে তারেক রহমানের যে দেশে ফেরা সে উপলক্ষে যে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হবে, এবং সরকারের পক্ষ থেকে যেমন আইন শৃঙ্খলা বাহিনীর যেমন নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে, ঠিক একইভাবে বিএনপিও কিন্তু যে দলীয়ভাবে ব্যক্তিগত যে নিরাপত্তা ব্যবস্থাটি সেটিও কিন্তু যে নিশ্চিত করেছে। এরই মধ্যে এই সংক্রান্ত একটি কমিটিও গঠন করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এখন থেকে অল্প যদি বলা যায় যে ঘন্টা দেড়েকের মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি সেটি এসে পৌঁছানোর কথা রয়েছে, যেটি এখন পর্যন্ত যেটি ধারণা করা হচ্ছে বেলা 11:15 নাগাদ তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবেন। তারপরে কিন্তু যে বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে বের হয়ে 8 নম্বর গেটের সামনের দিক দিয়ে উত্তরার জসিমউদ্দিন
মোড় দিয়ে তিনি ইউটার্ন করে তারপর তিনি তার যে জনসভাস্থলে যাবেন এবং সেখানে কিন্তু আমরা এরই মধ্যে দেখতে পেয়েছি যে নেতাকর্মীদের ব্যাপক ঢল এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু এই কথাটি বেশ কয়েকদিন যাবতীয় বলা হচ্ছিল যে এই জনসভাস্থলটিকে তারা এমনভাবে একটি যে ঐতিহাসিকভাবে একটি ঢেলে সাজাতে চান বা সেভাবে তারা প্রস্তুতি নিয়েছেন যেন এটি বাংলাদেশের গত 55 বছরের যত রেকর্ড আছে সেটি যেন ভাঙা হয়, ঠিক একইভাবে আগামী 55 বছরের জন্য যেন একটি নজির হয়ে থাকে। এবং একটু বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের কেন্দ্রীয় নেতারা কিন্তু যে এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য তারা বিমানবন্দরে অপেক্ষা করছেন। এরপরই কিন্তু যে তিনি যখন বেলা 12:15 নাগাদ এখানে সে যে পৌঁছাবেন তার কিছু সময় পরে আনুষ্ঠানিক যে ইমিগ্রেশন যে প্রক্রিয়াটি আছে সেটি সম্পূর্ণ করে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যে জনসভাস্থলে যাবেন। এরপরে এফআরকেআর হাসপাতালে তিনি দেখতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং সেখানে এভারকেয়ার হাসপাতালে যে অবস্থান শেষে কিন্তু যে তার গুলশানের বাসায় যাওয়ার কথা রয়েছে। বিএনপি নেতাকর্মীদের সঙ্গেও আমাদের কথাবার্তা হচ্ছিল, আমাদের বিভিন্ন সহকর্মীরা তাদের সঙ্গে কথা বলছিলেন এবং সেই জায়গাতে বিএনপির পক্ষ থেকে যে কথাটি বলা হচ্ছে, নেতাকর্মীরা যে কথাটি বলছেন যে তাকে নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে দেশে ফেরা সেটি কেবলমাত্র যে দলীয় নেতাকর্মীরাই যে উজ্জীবিত হবেন কিংবা যে চাঙ্গা হবেন সেটি নয়, একইভাবে সামগ্রিকভাবে দেশের রাজনীতি কিংবা জাতীয় পর্যায়েও একটি ইতিবাচক ভূমিকা রাখবে যে তারেক রহমানের যে স্বদেশ প্রত্যাবর্তন এবং সেক্ষেত্রে আইনের শাসন প্রতিষ্ঠা, গণতান্ত্রিক অধিকার নিশ্চিত, বাক স্বাধীনতা নিশ্চিত করা কিংবা গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা, এইসবের ক্ষেত্রেও তারেক রহমান তার ব্যক্তিত্ব দিয়ে এখানে ভূমিকা পালন করবেন এমনটি কিন্তু যে বিএনপির নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। এবং আজকে কিন্তু যে যখন বিমানবন্দরে কেন্দ্রীয় নেতারা প্রবেশ করছিলেন তার কিছু সময় তার আগে কিন্তু যে গণমাধ্যমের সঙ্গেও বিএনপি নেতারা কথাবার্তা বলছিলেন, যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদও গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন এবং সেখানে কিন্তু যে তিনি আশা প্রকাশ করেছেন যে তারেক রহমানের যে বাংলাদেশে ফেরা, স্বদেশ প্রত্যাবর্তন এবং তার ফলে জাতীয় রাজনীতি কিংবা সামগ্রিকভাবে দেশের যে সার্বিক অবস্থা সেখানে একটি যে ইতিবাচক প্রভাব ফেলবে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর যে ব্যাপক যে উপস্থিতি সেটি আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। তো তার বাইরেও যদি আপনাদেরকে জানাতে চাই, আজকে দিনভর যেমন তারেক রহমানের নানান কর্মসূচি রয়েছে, ঠিক একইভাবে আগামীকালকেও তার কর্মসূচি রয়েছে, তার পরদিনও তার কর্মসূচি রয়েছে। বিএনপির পক্ষ থেকে বারবারই যে কথাটি বলা হচ্ছিল যে তারেক রহমান দেশে ফিরবেন নির্বাচনের আগেই এবং তিনি জাতীয় নির্বাচনে, এবারের জাতীয় নির্বাচনে বিএনপিকে সামনে থেকে নেতৃত্ব দিবেন। এরই মধ্যে কিন্তু আপনারা জানেন যে বিএনপির পক্ষ থেকে যে প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে তারেক রহমানকে বগুড়া 6 আসনে অর্থাৎ বগুড়া সদর আসনে তাকে মনোনীত করা হয়েছে এবং আগামী 27শে ডিসেম্বর তিনি নির্বাচন কমিশনে গিয়ে তার ভোটার তালিকায় তাকে নিবন্ধিত করার যেই প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ করার জন্য তিনি 27শে ডিসেম্বর নির্বাচন কমিশনে যাবেন এবং সেখানে কিন্তু যে তার মানে যে নির্বাচন কমিশনের মাধ্যমে যে ভোটার তালিকায় নিবন্ধিত হওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো সেগুলো সম্পন্ন করবেন। তারেক রহমানের পক্ষ থেকে আপনারা দেখছি যখন তিনি হিথ্রো বিমানবন্দর থেকে মানে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে উঠেছিলেন তখনই কিন্তু তিনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন এবং সেখানে এক শব্দের একটি যে তিনি একটি পোস্ট দিয়েছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন যে ফেরা। তারপর যখন তাকে বহনকারী যে বিমানটি সেটি সকাল 10টার কিছু সময় আগে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান, তারপরে কিন্তু তিনি ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দিয়েছিলেন, একটি পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি লিখেছিলেন দীর্ঘ 6314 দিন পর বাংলাদেশের আকাশে। অর্থাৎ 2008 সালে যখন তিনি
চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন। আমরা যদি একটু পেছনের দিকে তাকাতে চাই, যখন 2007 সালে 1/11 পট পরিবর্তনের পর তারেক রহমানকে গ্রেফতার করা হয়েছিল এবং তখন সেনা সমর্থিত সেই তত্ত্বাবধায়ক সরকারের আমলে অর্থাৎ 1/11 সরকারের আমলে তাতে ব্যাপকভাবে নির্যাতন করা হয়েছিল, এরকম কথা কিন্তু যে বারবারই এসেছে। তারপরে যখন 2008 সালে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান, তারপর থেকে দীর্ঘ 17 বছর কিন্তু যে তিনি যুক্তরাজ্যে অবস্থান করেছিলেন এবং সেখানে এক পর্যায়ে তিনি রাজনীতিতেও সক্রিয় হন। তারপর থেকে যেমন দলীয় বিভিন্ন কর্মসূচিগুলোতে তিনি দূর প্রবাসে থেকে নেতৃত্ব দিয়েছিলেন, মাঠের কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছিলেন, রাজপথের কর্মসূচি কী ধরনের হবে সেই বিষয়ে কিন্তু যে দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া কিংবা রূপরেখা তৈরি করা, সে বিষয়টি কিন্তু যে তিনি দূর প্রবাসে থেকেই করেছিলেন। ঠিক একইভাবে বিএনপি ক্ষমতায় গেলে সেখানে দলের ভূমিকা কি হবে কিংবা রাষ্ট্র ক্ষমতার মানে যে কোন রূপরেখা কিংবা কোন দর্শনের ভিত্তিতে বিএনপি রাষ্ট্র পরিচালনা করবে সে বিষয়ে কিন্তু যে তিনি বিভিন্ন সময় তাদের যে রূপরেখা সেটি কিন্তু যে তুলে ধরেছেন। 31 দফার কথা যেমন তিনি উঠে তুলে ধরেছেন, ঠিক একইভাবে কিন্তু যে জুলাই গণ অভ্যুত্থানেও তিনি দেশের বাইরে থেকেই কিন্তু যে নেতৃত্ব দিয়েছিলেন এবং সেটিকে একটি যে সফল পরিণতির দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে একটি ভূমিকা রেখেছিলেন দূরপ্রবাসের ক্ষেত্রে। 5 আগস্ট গণ অভ্যুত্থানের পর থেকেই কিন্তু রাজনৈতিক মহলে নানা জল্পনা ছিল যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে ফেরেন এবং তার ভূমিকা আসলে যে জাতীয় নির্বাচনে কি হতে যাচ্ছে সেই বিষয়গুলো কিন্তু যে রাজনৈতিক মহলে নানা আলোচনা ছিল, জল্পনা ছিল। তারপর বিএনপির পক্ষ থেকে কিন্তু যে বিএনপির পক্ষ থেকে দলের পক্ষ থেকে দলের নেতারা কিন্তু যে বারবারই একটি কথা বলে আসছিলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি নির্বাচনের আগেই দেশে ফিরবেন এবং জাতীয় নির্বাচনে তিনি দলকে নেতৃত্ব দিবেন এবং সেটি কিন্তু যে দেখা যাচ্ছে। যদিও সময়ে সময়ে তার যে নির্ধারিত যে সময়টি দেখা হয়েছিল সেটি যদিও পিছিয়ে গিয়েছে বিভিন্ন সময়, কিন্তু যে কথাটি বলা হয়েছিল যে জাতীয় নির্বাচনের আগেই তিনি দেশে ফিরবেন সেটি কিন্তু দেখা যাচ্ছে। তিনি সেই যে জাতীয় নির্বাচনেই যে দেশের ফেরার যে কথাটি বলা হয়েছিল বিএনপির পক্ষ থেকে, সেই বিষয়টির কিন্তু যে আজকে তার বাস্তব রূপ কিন্তু দেশবাসী প্রত্যক্ষ করলো। তিনি সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 10টার কিছু সময় আগে অবতরণ করেছেন এবং ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা 11:15 নাগাদ পৌঁছানোর কথা রয়েছে। তারপর কিন্তু তিনি বলা যায় যে প্রায় 2 দশক পরে ঢাকায় এসে তিনি জনসম্মুখে কোনো একটি জনপরিসরে সশরীরে এসে তিনি উপস্থিত হতে যাচ্ছেন এবং তিনি বক্তব্য করতে যাচ্ছেন। কারণ আমি যদি একটু পেছনের দিকে ফিরি, যে 2007 সালের 1/11 সরকার যখন গঠিত হয় অর্থাৎ 1/11 সময় যে জরুরি অবস্থা জারি করা হয়, তারপর থেকে কিন্তু যে রাজনৈতিক কর্মকাণ্ড এক প্রকার সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ যেহেতু জরুরি অবস্থা জারি করা ছিল তো সেই জায়গাগুলোতে কিন্তু যে সীমাবদ্ধতা ছিল, অনেক সীমিত পরিসর ছিল। তারপরে যখন জাতীয় নির্বাচন ঘোষণা করা হয় কিংবা ধীরে ধীরে কিন্তু 1/11 সরকারের সময় প্রথমে ঘরোয়া রাজনীতি উন্মুক্ত করে দেওয়া হয়, তারপরে কিন্তু যে সরাসরি রাজনীতি করা হয়, কিন্তু সে সময় আবার তারেক রহমানকে দেশের বাইরে চলে যেতে হয়। যদিও তিনি দেশের বাইরে থেকে বিভিন্ন সময় বিএনপির বিভিন্ন কর্মসূচিতে কিংবা অন্য বিভিন্ন কর্মসূচিতে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়েছিলেন, কিন্তু সশরীরে এসে রাজনৈতিক মাঠে এসে বক্তব্য করা সেটি বলতে যায় যে প্রায় 2 দশক পর এসে তিনি কিন্তু আজকে এটি করতে যাচ্ছেন বাংলাদেশে। একটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে জাতীয় রাজনীতিতে যুক্ত হওয়া সেটি যেমন 1991 সালের নির্বাচনে তিনি একটি ভূমিকা পালন করেছিলেন, ঠিক একইভাবে পরবর্তীতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব হওয়া, তারপরে তিনি কিন্তু যে
সিনিয়র চেয়ারম্যান হন, তারপর ভাইস চেয়ারম্যান, সিনিয়র ভাইস চেয়ারম্যান হন, তারপরে কিন্তু যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে তো আমরা আসলে আমাদের সহকর্মীরা বিভিন্ন জায়গা থেকে খবরাখবর রাখছিলেন যে তারেক রহমানের খবর। আমরা এই মুহূর্তে একটু স্টুডিওতে ফিরতে চাই, তারপর আমরা নিশ্চয়ই আবার ফিরবো। আমরা ছিলাম জুলাই এক্সপ্রেসওয়েতে। সেক্ষেত্রে যদি একটু বলি যে 10টার আগে কিন্তু তারেক রহমান দেশে পৌঁছলেন, অর্থাৎ সিলেটে পৌঁছেছেন। 1 ঘন্টা পর কিন্তু সবকিছু বলা চলে যে চলে আসবে ঢাকায়। এবং সব মিলে আসলে কেমন কি তারেক মনে রহমান হচ্ছে আপনার? যখন বিমান থেকে তারেক রহমানের বিমানটি যখন বাংলাদেশের আকাশে প্রবেশ করলেন, তখনই কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে তারেক রহমান নিজেই একটি ছবি পোস্ট করেছেন যে দীর্ঘদিন পর তিনি বলেছেন যে 6314 দিন পর তিনি বাংলাদেশের আকাশে প্রবেশ করলেন। এই পোস্টটি তিনি দিয়েছেন এবং বিমানের মধ্যে যে পারিবারিক যে ছবি, স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের সঙ্গে মেয়ের সঙ্গে ছবিও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন। সেটাও বিএনপির যে মিডিয়া সেল, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির যে ফেসবুক পেজ, সেখানে দেয়া হয়েছে। আর আমরা বিমানটা দেখতেই পাচ্ছেন যে বিমানটা ল্যান্ড করার দৃশ্যটা আমরা এখন দেখাচ্ছি যে সিলেট ওসমানী বিমানবন্দরে সেটি নেমেছে এবং ফ্লাইটের কোনো বিলম্ব হয় নাই। আমরা সকাল থেকে যেটি ধারণা করছিলাম যে আকাশটা কুয়াশাচ্ছন্ন ছিল, হয়তো কিছুটা বিলম্ব হতে পারে, কিন্তু ফ্লাইটের যে নামার যে শিডিউল 9টা 55 মিনিট, ঠিক 9টা 55 মিনিটে নেমেছে। এখন 9টা 55 মিনিট থেকে 1 ঘন্টা সেখানে অবস্থান করবেন। যদিও বিএনপির পক্ষ থেকে জানানো হচ্ছিল যে সেই 1 ঘন্টা অবস্থান করার যে সময়টা কিছুটা কমিয়ে যায় কিনা, সেটি বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল। আর লন্ডন থেকে যারা ঢাকায় এসে আসবেন বা সিলেটে হয়ে তো এই ফ্লাইটটি আসছে, যারা সিলেটের যাত্রী ছিলেন তারা এর মধ্যে বিমান থেকে নেমে গেছেন, যেহেতু তারেক রহমান ঢাকায় প্রবেশ করবেন। আর যারা সিলেট থেকে ঢাকায় আসবেন তারা এর মধ্যে কিছুক্ষণের মধ্যে এই বিমানে প্রবেশ করবেন। প্রবেশ করার পরে আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকে, বিমানের টেকনোলজিক্যাল দিকগুলো যদি থাকে, সেগুলো পর্যবেক্ষণ করে নির্ধারিত সময়, অর্থাৎ যেটি আমরা বলছিলাম যে 11টা 55 মিনিটে বা 45 মিনিটে তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ল্যান্ড করবেন। 17 বছর 3 মাস পরে তার যে তার ফেরাকে কেন্দ্র করে বিএনপি বড় ধরনের ঐতিহাসিক যে স্বদেশ প্রত্যাবর্তন, সেটি দিনটিকে স্মরণ করে রাখার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন যে 55 বছরের ইতিহাসে এই স্বদেশ প্রত্যাবর্তনটাকে তারা স্মরণীয় করতে রাখতে চান। এবং তারেক রহমানের ফেরার যে রাজনৈতিক তাৎপর্য যেমন রয়েছে, একই সঙ্গে আগামী যে নির্বাচন রয়েছে 12ই ফেব্রুয়ারি, সেই নির্বাচনের বৈতরণীটা পার হওয়ার জন্য বিএনপি নতুন করে পথ চলা বা সবাইকে সামনে রেখে, বিএনপির যে স্লোগান এখন সবার আগে বাংলাদেশ, সেই স্লোগানকে সামনে রেখে সকল দলকে ঐক্যবদ্ধ করে নানা ধরনের ষড়যন্ত্র, যে গণতন্ত্রের উত্তরণের পথে যে ষড়যন্ত্রগুলো এখন চলছে, সেই ষড়যন্ত্র মোকাবেলা করে তারেক রহমান সামনের দিকে এগিয়ে যাবেন, দেশকে নেতৃত্ব দেবেন, এমনকি কিন্তু বিএনপির নেতারা প্রত্যাশা করছেন। আর তিনি একজন নেতা এবং তিনি দীর্ঘদিন ধরে লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়েছেন। এবং কিছুদিন আগে বিবিসির একটি সাক্ষাৎকারে বিবিসির সাংবাদিক তাকে প্রশ্ন করেছিল যে যাদের কারণে আপনি এই নির্বাসিত জীবন আছেন, লন্ডনে আছেন, দেশে ফিরে তাদের বিষয়ে আপনারা কি করবেন। তখন তিনি একটি ঘটনা বলেছিলেন যে তিনি যখন লন্ডনে আসেন, তিনি ঢাকায় তার মাকে, সুস্থ মাকে রেখে গিয়েছিলেন। তিনি এখন মুমূর্ষু অবস্থায় রয়েছেন। তার ভাইকে তিনি রেখে এসেছিলেন, কিন্তু তার ভাই এখন আর নেই। এবং তিনি যেই বাড়িতে বেড়ে উঠেছেন, সেই বাড়িটাও কেউ এখন আর নেই, সেই বাড়িটাকেও সরকার উচ্ছেদ করেছে। এই বিষয়গুলো বলছেন এবং তিনি বলছেন যে আওয়ামী লীগ তাদের সঙ্গে যে ব্যবহার করেছে, যে অত্যাচার করেছে, সেটার বিচার হতেই হবে। এবং তিনি এই শব্দটি উচ্চারণ করেছেন, যেটি আসলে প্রতিশোধের জন্য নয়, এটি আসলে ন্যায় বিচারের একটি দাবি থেকেই আওয়ামী লীগের যে দুঃশাসন, যে অন্যায় অবিচার, তার বিচার কিন্তু তাকে করতে হবে। এবং আওয়ামী লীগের আমলে তার বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছিল, সেই মামলাগুলোতে একের পর আপনারা দেখেছি যে সাজা দেওয়া হয়েছে। এমনকি বিএনপির আইনজীবীরা বলছিলেন যে রাতে, অর্থাৎ বিদ্যুৎ ছিল না, মোবাইলের আলোতে কোর্ট বসিয়ে রাতেই তাকে খুব দ্রুতভাবে মামলার সাক্ষ্য প্রমাণ নিয়ে একভাবে সাক্ষ্য প্রমাণ নিয়ে তাকে কিন্তু সাজা দেওয়া হয়েছে। এবং 5 আগস্টের পরে একে একে সব মামলা থেকে তিনি মুক্ত হয়েছেন আইনি প্রক্রিয়াতে। এবং দেশের সর্বোচ্চ আদালত যেটি রায়ে উল্লেখ করেছেন একটি মামলার, আমার ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না কোন মামলার রায়ে, সম্ভবত জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে আদালত বলেছেন যে জিয়া পরিবারের কে বিরুদ্ধে হয়রানি করার জন্য যে মামলাটি করা হয়েছে, যে মামলায় সাজা দেওয়া হয়েছে, এই সাজার ক্ষেত্রে তার যে সোশ্যাল স্টিগমা,
যে সামাজিকভাবে তারা যে জিয়া পরিবার যে হেয় হয়েছেন, তারেক রহমান, বেগম খালেদা জিয়া হেয় হয়েছেন, সেই স্টিগমা আজকের রায়ের পরে থেকে সেটি মুক্ত হলো। এবং বিএনপির আইনজীবীরা পরে জিজ্ঞেস করেছিলাম আমরা যে তাকে যে হয়রানি করা হলো, তাকে যে নির্বাসিত জীবন কাটাতে হলো, তার মা বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে যে কারাবরণ করতে হলো, এর জন্য ক্ষতিপূরণ চাইবেন কিনা। তখন আইনজীবীরা বলছেন যে ক্ষতিপূরণ চাওয়ার সুযোগ আছে রাষ্ট্রের কাছে, কিন্তু তারা সেটি আল্লাহর উপর ছেড়ে দিয়েছেন। এবং 5 আগস্টের পরেও আমরা দেখেছি যে বেগম খালেদা জিয়াকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গেছে, আপনার তো তার উপর অনেক ক্ষোভ আছে, আপনাকে হয়রানি করা হয়েছে, জেলে রাখা হয়েছে, নির্জন কারাগারে রাখা হয়েছে, আপনাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তখন তিনি বলেছিলেন যে তার বিচার আল্লাহ করবে, তিনি আল্লাহর উপর ছেড়ে দিয়েছিলেন। এই যে আপসহীন মানসিকতা বেগম খালেদা জিয়ার, এবং বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমান। তারেক রহমান শুধু জিয়াউর রহমান সাবেক সেনাপ্রধানের সন্তান, সাবেক রাষ্ট্রপতির সন্তান, তার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। এবং বিএনপি নেতারা বলছেন যে তারেক রহমানের মধ্যে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের একটি প্রতিচ্ছবি তারা দেখতে পান। এবং তিনি লন্ডন থেকে যে নতুন রাজনীতির ধারা সূচনা করছেন, বা তিনি যেই 31 দফার ঘোষণা দিয়েছেন, আগামী দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন, সেই পরিকল্পনাগুলো জনগণের সামনে তিনি তুলে ধরছেন। এবং বর্তমানে দেশের যে বৈশ্বিক প্রেক্ষাপট, ভূ রাজনৈতিক প্রেক্ষাপট, আমি এর আগেও আলোচনাতে বলেছি যে ভূ রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ একটি জটিল সময় পার করছে। সেই কলাকৌশল আসলে কি হতে পারে, সেই কলাকৌশল আসলে কি হবে, এবং পার্শ্ববর্তী দেশের সঙ্গে এক ধরনের উত্তেজনাপূর্ণ সম্পর্ক বিরাজ করছে, সেটিও আমরা দেখেছি। যে সবকিছু মিলিয়ে তার এই ফেরাতে রাজনীতির বাক বদল হবে, রাজনীতির গতিপথ বদলে যাবে এবং নতুন বাংলাদেশের দিকে এগিয়ে যাবে। তবে তারেক রহমানের সামনে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জ হচ্ছে যে ফ্যাসিবাদ বিরোধী সকল দলকে ঐক্যবদ্ধ করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া, এবং আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনটাকে সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ করার জন্য সকল দলকে সঙ্গে নিয়ে আগামী নির্বাচন দিকেই এগিয়ে যাওয়ার জন্যই তার প্রতি আসলে মানুষের প্রত্যাশাটা অনেক বেশি। তারেক রহমান শুধুমাত্র তিনি এখন দলের নেতা নন, তিনি অনেক সাধারণ মানুষও তার দিকে আসলে চেয়ে আছেন। কারণ বর্তমান প্রেক্ষাপটে তারেক রহমানই একমাত্র ভরসা বলে অনেকে মনে করছেন যে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। কাজল, সেক্ষেত্রে যদি বলি 8000 কিলোমিটার পথ কিন্তু পাড়ি দিয়ে তারেক রহমান দীর্ঘ 17 বছর পরে দেশে ফিরলেন। সেক্ষেত্রে 1 ঘন্টা পর অর্থাৎ 10:55 কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে যাত্রা শুরু করার কথা রয়েছে সিলেট থেকে। আমরা যদি বলি একটু নিরাপত্তা বিষয়টি শাহজালাল এয়ারপোর্ট ঘিরে, সেক্ষেত্রে যদি বলি একটু দর্শকদের জন্য, সেটা আজকে কিন্তু গতকাল সন্ধ্যা 6টা থেকে আজকে সন্ধ্যা 6টা পর্যন্ত সাধারণ মানুষের প্রবেশ কিন্তু নিষিদ্ধ করেছে বেবিচক। একই সঙ্গে শুধু যাত্রী গাড়ি বহন করে সেটি সমস্যা নেই, সাধারণ মানুষ প্রবেশ করতে পারবে না। এছাড়া নিয়মিতভাবে কিন্তু এয়ারপোর্টে 23টি আইনি সংস্থা কিন্তু কাজ করে নিরাপত্তা ক্ষেত্রে আজকে যেহেতু সেনাবাহিনী সহ অন্যান্য ফোর্সও এখানে জড়িত হয়েছে, প্রায় 30টির মতো কিন্তু সংস্থা এখানে কাজ করছে নিরাপত্তা জোরদারে। সেক্ষেত্রে যখন ফ্লাইটটি নামবে, সেক্ষেত্রে ফ্লাইটটি নেমে আসলে সেখানকার পরিস্থিতি কেমন হতে পারে, কি মনে করছেন? না, নিরাপত্তা ব্যবস্থা তো থাকবেই, এবং নিরাপত্তার ঝুঁকি রয়েছে তার ফেরার ক্ষেত্রে, এটি দলের পক্ষ থেকে বারবার বলা হচ্ছিল। এবং তারেক রহমানও একটি স্ট্যাটাস দিয়েছিলেন যে তার আসলে দেশে ফেরা তার নিজের একক সিদ্ধান্ত না। এরপরেই আমরা বিভিন্ন সময় আলোচনা শুনেছি, বিএনপি নেতারা বলেছেন যে তার নিরাপত্তা নিয়ে তিনি আসলে উদ্বিগ্ন, দেশের যে পরিস্থিতি সেই প্রেক্ষাপটে, সে কারণে নিরাপত্তা ব্যবস্থাটা বাড়ানো হয়েছে। বিএনপি যে ধরনের নিরাপত্তা চেয়েছে সরকারের কাছে, সেই ধরনের নিরাপত্তাই কিন্তু সরকার তাকে দেওয়া হয়েছে। এবং আজকে যখন তিনি ঢাকায় নামবেন, অর্থাৎ ঢাকা বিমানবন্দরে নামবেন, এরপরে তাকে যে সংবর্ধনা মঞ্চ যেটি তৈরি করা হয়েছে জুলাই 36 এক্সপ্রেসওয়েতে, সেখানে নিয়ে যাওয়ার জন্য ব্র্যান্ডিং করা একটি বাস কিন্তু রাখা হয়েছে। এবং বিএনপির মিডিয়া সেলের যে আহ্বায়ক অধ্যাপক মওদুদ আলমগীর পাভেল, তিনি জানিয়েছেন যে সেই বাসে করেই তারেক রহমান সমাবেশস্থলে যাবেন, সেই বাসে কয়েকজন সিনিয়র নেতা থাকবেন, এমনটি তিনি জানিয়েছেন। এবং সেই বাসকে নিরাপত্তা কর্ডন করেই কিন্তু জুলাই 36 যে এক্সপ্রেসওয়ে সেই সংবর্ধনা মঞ্চে নিয়ে যাওয়া হবে। এবং সংবর্ধনা মঞ্চ থেকে তিনি তার মা যেখানে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, সেই চিকিৎসাধীন
অবস্থায় থাকা মুমূর্ষু মাকে তিনি দেখবেন এবং সেখান থেকে তিনি গুলশানের যে বাসা 159 নম্বর বাসা সেই বাসায় তিনি যাবেন। আমরা আলোচনায় ফিরবো আফজাল। আমরা চলে যাচ্ছি জুলাই 36 এক্সপ্রেসওয়ে, সেখানে আছেন সহকর্মী মোস্তাবেদ। এক্সপ্রেসওয়েতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার যে আয়োজনটি, সেই আয়োজন থেকে কিছুক্ষণ আগেই যেটি বলা হয়েছে যে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের যে ফ্লাইট সেটি সিলেটে অবতরণ করছে এবং এখন পর্যন্ত জুলাই 36 এক্সপ্রেসওয়েতে যেই উপস্থিতি দেখা যাচ্ছে নেতাকর্মীদের, এই উপস্থিতি এখন পর্যন্ত একেবারে বলা চলে যতদূর দৃষ্টি যাচ্ছে ক্যামেরার এই অবস্থান থেকে তিল ধারণের কিন্তু একেবারেই জায়গা নেই এবং এই ডান পাশে যে মঞ্চটি রয়েছে এই মঞ্চ থেকে কিন্তু সব ধরনের নির্দেশনা দেয়া হচ্ছে সার্বিকভাবে সুশৃঙ্খল একটি পরিস্থিতি যেন এখানে বজায় থাকে সেই বিষয়ে। পাশাপাশি এই জায়গাটিতে এখন পর্যন্ত দেশের নানা প্রান্ত থেকে যেই নেতাকর্মীরা হাজির হয়েছেন তারা কিন্তু প্রবল উৎসাহ উদ্দীপনা তাদের মধ্যে দেখা যাচ্ছে এবং তারা আসলে অপেক্ষা করছেন দীর্ঘ 17 বছর পর এই যে তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে আসছেন, এর মধ্য দিয়ে এই যে বিএনপি নতুন আসলে কোন পথে যায় এবং তারা আসলে কোন দিক নির্দেশনা অনুযায়ী কাজ করবেন সেই বিষয়টি পরিপূর্ণভাবে জেনে এবং বুঝে নেওয়ার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 2008 সালে বিদেশে চলে বাংলাদেশে তার ফিরে আসাটা অনেকটাই কঠিন হয়ে পড়ে। নানাবিধ এবং না তাকে আসামি করে রায় দেওয়ার ফলে কিন্তু দেখা যায় পড়ে যান তিনি নিজেও এবং একই সাথে বিএনপির হাল ধরে রাখা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে জেলখানায় পাঠিয়ে দেওয়া হয় এবং তার ছোট ভাই আরাফাত রহমান কোকো কিন্তু এই যে 17 বছর তার মধ্যবর্তী সময়েই তিনি মারা যান এবং সবকিছু মিলে এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখা যাচ্ছে যে দলের নেতাকর্মীরা তৃণমূলের সব স্তরের প্রতিটি ইউনিটের প্রতিটি সহযোগী সংগঠনের যে নেতাকর্মীরা এই জুলাই 36 এক্সপ্রেসওয়ের এই জায়গাটিতে তারা অবস্থান করছেন, যেহেতু বলেছিলেন যে তারেক রহমানের এই যে সংবর্ধনা এটিকে তারা একটি ঐতিহাসিক দৃশ্যে তারা দেখাবেন সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য এবং তাদের যেই বিষয়টি তাদের যে প্রত্যয় ছিল যে বাংলাদেশের যে বয়স হয়েছে 55 বছরের যে ইতিহাস এতদিন পর্যন্ত রয়েছে সেখানে একটি নতুন দৃষ্টান্ত তৈরি হবে এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে সংবর্ধনার যে আয়োজন এই আয়োজনের মধ্য দিয়ে এবং সেই বক্তব্যের একটি অনেক বড় ধরনের প্রতিফলন কিন্তু আমরা এই জায়গাটিতে ঠিক এই যে জুলাই 36 এক্সপ্রেসওয়ের যেখানে সংবর্ধনা মঞ্চ এই মঞ্চের সামনে দাঁড়িয়ে কিন্তু যতদূর চোখ যাচ্ছে সব কিছুই আসলে সেই বিএনপির যেই পরিকল্পনা সেই জায়গাগুলো থেকে কিন্তু বোঝা যাচ্ছে এবং এখানকে যে নেতাকর্মীদের অবস্থান এটি কিন্তু আজই নয়, গত 7 দিন ধরেই কিন্তু এই যে জায়গাটিতে সংবর্ধনা দেওয়ার পরিকল্পনা করার পর থেকেই নেতাকর্মীরা এই জুলাই 36 এক্সপ্রেসওয়ের এই সংবর্ধনা স্থলটিকে কিন্তু তারা জমজমাট করে রেখেছেন, তারা চাঙ্গা করেছেন নিজেদেরকে এবং এই যে কার্যক্রমগুলো রয়েছে সব কিছুকেই। বিশেষ করে গতকাল মধ্যরাতের পর থেকেই নেতাকর্মীদের কিন্তু ঢল নামা শুরু হয় এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে। অনেক নেতাকর্মী তারা এই রাস্তার উপরে এই সড়কটির উপরেই প্রচণ্ড শীতের মধ্যেও তারা রাত কাটিয়েছেন শুধুমাত্র নিজ চোখে তাদের যেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তাকে সশরীরে তারা এই মঞ্চে দেখবেন, নিজ কানে তার বক্তব্য শুনবেন। সিলেট ওসমানী বিমানবন্দরে বিমানের যে ফ্লাইট সেটি সেখানে যাত্রী নামিয়ে তারপর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবে এবং এই বিমানবন্দরে অবতরণের পর সর্বোচ্চ যেই নিরাপত্তা ব্যবস্থা সেটি চালু হওয়ার পর থেকেই যত দ্রুত সম্ভব যে জরুরি কাজগুলো রয়েছে এই বিমানবন্দরের সেই কাজগুলো শেষ করে তারেক রহমান বিমানবন্দর থেকে বের হবেন এবং বিমানবন্দর এলাকা থেকেই মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে সাদর সম্ভাষণ স্বাগত জানাবেন এই বিএনপির সব স্তরের
যে নেতাকর্মীরা রয়েছেন প্রতিটি সহযোগী সংগঠনের তারা, এবং এই পুরো সড়ক পথটি ধরে বিমানবন্দর থেকে রওনা হয়ে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন। সেখানে গেল নভেম্বরে অসুস্থ হয়ে চিকিৎসাধীন তার মা এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেখানে আছেন, সেখানে দেখা করতে যাবেন। এবং এই দেখা করতে যাওয়ার যে মধ্যবর্তী অবস্থান, এই জুলাই 36 এক্সপ্রেসওয়ের যে সড়ক, এই সড়কেই তিনি মঞ্চে আসবেন এবং নেতাকর্মীরা তার জন্য যে আবেগ, যে উৎসাহ এবং যে ভালোবাসা নিয়ে এখানে অপেক্ষা করছে তাকে সংবর্ধনা দেওয়ার জন্য, সেই সংবর্ধনার উদ্দেশ্যে এবং দেশবাসীর উদ্দেশ্যেও তিনি আসলে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবেন। এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে এই সংবর্ধনা মঞ্চে শুধুমাত্র একক বক্তা হিসেবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই কথা বলবেন, অন্য আর কেউই কথা বলবেন না। সার্বিকভাবে বিএনপির পক্ষ থেকে এই সমস্ত এই যে আয়তনের যে এলাকাটি রয়েছে, পুরো এলাকাটি জুড়েই একটি সুশৃঙ্খল অবস্থা নিশ্চিত করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে 25 ডিসেম্বর এটি আসলে সরকারি ছুটি এবং বৃহস্পতিবার বিবেচনায় এই জায়গায় এই দিনটিকে নির্ধারণ করা হয়েছে এবং এই নির্ধারণের প্রেক্ষিতটি হচ্ছে পরবর্তীতে আগামী 2 দিন অর্থাৎ শুক্র শনিও কিন্তু সাপ্তাহিক ছুটি রয়েছে। সেই বিবেচনায় নিয়েই এই 25 তারিখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে আসছেন। এরপরেও যে কোনো ধরনের নাগরিক দুর্ভোগ অর্থাৎ রাজধানীবাসীর যদি কোনো ধরনের ভোগান্তি হয় তার জন্য বিএনপি আগেই তাদের কাছে ক্ষমা চেয়ে নিয়েছেন। পাশাপাশি নগরবাসীর সুবিধার জন্য তাদের সহযোগিতায় বিএনপির পক্ষ থেকে কিন্তু সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। বিশেষ করে বিমানবন্দর থেকে যারা ঢাকা শহরে প্রবেশ করবেন এবং যারা বিমানবন্দর থেকে বিদেশে যাবেন, এই যে নাগরিকরা রয়েছেন তাদের জন্য কিন্তু বিশেষভাবে যাতায়াতের জন্য ব্যবস্থা করা হয়েছে বিএনপির পক্ষ থেকে। এছাড়াও এত বড় জনসমাগমে এত নেতাকর্মীদের এই ভিড়ে এই জায়গাটিতে যেন সব ধরনের চিকিৎসা সেবা, যে কোনো ধরনের সেবা নিশ্চিত করা যায় তার জন্য মেডিকেল টিমেরও কিন্তু এখানে সাপোর্ট দেওয়ার ব্যবস্থা রয়েছে। তারেক রহমান এখন পর্যন্ত তার যেই কার্যক্রমগুলো নির্ধারণ করে রেখেছেন তার মধ্যে বিমানবন্দর থেকে এয়ারপোর্টে এভার কেয়ার হাসপাতালে যাবেন এবং এভার কেয়ার হাসপাতালে যাওয়ার মধ্যবর্তী স্থান এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতেই তিনি সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেবেন। তারপর তিনি এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে দেখা করবেন এবং এরপর তিনি তার জন্য নির্ধারিত গুলশানের বাসায় চলে যাবেন আজকের দিনের মতো। এবং পরবর্তীতে তার আরও যে 2 দিনের কার্যসূচি রয়েছে সেটিও অত্যন্ত ব্যস্ততম সূচি রয়েছে। এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আগত নেতাকর্মীদের কাছে নানা ধরনের জিজ্ঞাসা নিয়ে যাওয়া হয়েছিল। তারা আসলে পুরো ঘটনাটিকে কিভাবে বিবেচনা করছেন, কিভাবে তারা দেখছেন, আগামীর বাংলাদেশে নিয়ে তারেক রহমানকে কেন্দ্র করে নেতাকর্মীদের প্রত্যাশা, এই ধরনের বিষয় জানতে চাওয়ার যে উত্তর পাওয়া গেছে, নেতাকর্মীরা বলছেন এতদিন বিদেশে বসে তিনি যেই জ্ঞান এবং মেধা দিয়ে বিএনপিকে ঐক্যবদ্ধ রেখেছেন, দল চালিয়ে নিয়ে গিয়েছেন দীর্ঘ 17 বছর, সেই নেতৃত্ব এখন সরাসরি তার নিজ দেশের মাটিতে নিজের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে জনগণের দোরগোড়ায় গিয়ে তিনি তার যে পরিকল্পনাগুলো উপস্থাপন করবেন তার মাধ্যমে বিএনপি রাজনৈতিক দল হিসেবে তার পথ চলা আরো অনেক বেশি বেগবান হবে। এর পাশাপাশি দেশকে গড়তে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে পরিকল্পনাগুলো রয়েছে 31 দফা, এই যে 31 দফার বিষয়টি এটি নেতাকর্মীদের সাথে ইতিপূর্বে আরও বেশ কয়েকবার বিভিন্ন প্ল্যাটফর্মে বিভিন্ন আলোচনায় কথা বলেছেন। এবার সরাসরি নেতাকর্মীদের সাথে মুখোমুখি বসে তিনি এই আলাপ আলোচনা করবেন, জনগণের কাছে যাবেন, যা এই 31 দফা অনুযায়ী দেশ গড়ার ক্ষেত্রেও অনেকটা সহজ হবে বলে এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আগত নেতাকর্মীরা মনে করেন। পাশাপাশি নির্বাচন একটি অনেক বড় বিষয় রয়েছে।
তারেক রহমানের এই যে বাংলাদেশে আগমন, এই যে ফিরে আসা, এই যে স্বদেশ প্রত্যাবর্তন, এই প্রত্যাবর্তনকে কেন্দ্র করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ধানের শীষ প্রতীকে একটি বড় ধরনের ইতিবাচক ফলাফল ভোটাররা দেবেন এমনটা প্রত্যাশা করছেন এই জুলাই 36 এক্সপ্রেসওয়েতে আগত নেতাকর্মীরা। সবকিছু মিলে আর ঘড়ির কাঁটা হিসেবে খুব অল্প সময়ের মধ্যে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি ঢাকার যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সেখানে তিনি আসবেন এবং তারপর সেখান থেকে তিনি চলে আসবেন এই জুলাই 36 এক্সপ্রেসওয়ের সংবর্ধনা মঞ্চের এই জায়গাটিতে। সংবর্ধনা মঞ্চ নিয়ে যদি সবশেষ পরিস্থিতি জানাই, যে সবশেষ পরিস্থিতি বলা চলে যে এই সংবর্ধনা মঞ্চটিকে কিন্তু পুরোপুরি বিএনপির যে নিজস্ব নিরাপত্তা কর্মীরা বা নিরাপত্তা বাহিনীর যে সদস্যরা রয়েছেন বিএনপির, তারা কিন্তু মঞ্চটিকে তাদের আওতায় নিয়ে নিয়েছেন এবং এই নিয়ে নিজেদের আওতায় নেয়ার আগে সর্বশেষ যেসব প্রযুক্তি দিয়ে একটি মঞ্চকে নিরাপদ করা যায় সেই সব ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো কিন্তু সরকারের সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীগুলো সেই সহযোগিতা করেছেন এবং ঠিক মঞ্চের পার্শ্ববর্তী যে এলাকাগুলো যেখান দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গাড়িটি আসবে, তাকে বহনকারী যে বাহন এটি আসবে, সেই সড়কটি কিন্তু সরকারের যে বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে সেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই সড়কটিতে কিন্তু অবস্থান করছেন। পাশাপাশি এখানে নেতাদের উজ্জীবিত করা এবং তারেক রহমান আসার পরে কিভাবে তাকে সম্ভাষণ জানানো হবে এই সব ধরনের নির্দেশনাগুলো কিন্তু মঞ্চ থেকে জানিয়ে দেয়া হচ্ছে। নেতাকর্মীদের যে ঢল সেটি কিন্তু বলা চলে যে গতরাত মধ্যরাত থেকে যে ঢল নামে, এই ঢল কিন্তু আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আরও বাড়তে থাকে এবং এই পর্যায়ে যেটি দেখা যাচ্ছে যে এই সড়কের অর্থাৎ মঞ্চের ডানে এবং বামে কোনো অংশেই আসলে আর তিল ধারণের কোনো জায়গা নেই। দীর্ঘ সময় যারা এখানে অনেক অপেক্ষা করছেন তারা কিন্তু ইতিমধ্যেই সুশৃঙ্খলভাবে বসে পড়েছেন এবং যারা বসে পড়ার মতো কোনো জায়গাও পাননি তারা কিন্তু নিজ নিজ জায়গায় দাঁড়িয়ে অবস্থান করছেন এবং সে অবস্থান করেই তারা তাদের যে প্রাণপ্রিয় নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই সংবর্ধনা দিবেন এবং তারেক রহমানের যে বক্তব্য সেটি তারা শুনবেন। এছাড়াও যেই বিষয়টি দেখা গেছে যে পুরোপুরি যে সড়ক পথের যে যাতায়াত, এই যাতায়াতকে কেন্দ্র করেও কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো পথটিকে নিরাপদ ভাবে রেখেছেন